আওয়ামী লীগ, শেখ হাসিনা নিজে, তার সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স যে অ্যাপারেটাসগুলো আছে সবগুলোর সম্পৃক্ততা পাওয়া গেছে ঢালাওভাবে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে। এটা ইউএনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, সো আন্তর্জাতিকভাবেও কিন্তু এটার একটা গ্রহণযোগ্যতা, অন্য ধরনের একটা গ্রহণযোগ্যতা। সংস্কারটা হওয়া উচিত রাজনৈতিক দলের। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে, আইন শৃঙ্খলা রক্ষার জন্য তো পুলিশ যথেষ্ট। পুলিশ না পারে তার সংখ্যা বাড়া। আজকে জাতিসংঘ যে প্রতিবেদন যেটা দিয়েছে, যারা এখানে তদন্ত দল এসেছিল তারা তদন্ত যে রিপোর্ট দিয়েছে সেখানে তো ভয়াবহ তথ্য এসেছে। এই রিপোর্টটার তাৎপর্য বা বিচার পাওয়ার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারে? যে এই রিপোর্টটা তো একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে, কারণ এখানে যতটুকু আমি দেখেছি প্রথমে বলা হয়েছে যে আওয়ামী লীগ, শেখ হাসিনা নিজে, তার সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স যে অ্যাপারেটাসগুলো আছে সবগুলোর সম্পৃক্ততা পাওয়া গেছে ঢালাওভাবে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে। তারা আরও বলেছে যে যে ধরনের লঙ্ঘন তারা লক্ষ্য করেছে এগুলো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির আওতায়ও পড়তে পারে। সো মানবতা বিরোধী অপরাধের আওতায় যদি পড়ে তার মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এগুলোর বিচার হতে পারে। সো এই রিপোর্টটা তো একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে এখন ব্যবহার করা হওয়া উচিত ক্রিমিনাল ইনভেস্টিগেশনগুলোতে। ইভেন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে প্রসিকিউটোরিয়াল উইংটা আছে তারাও তো এই রিপোর্টটা এখন আমলে নেবে। অ্যান্ড মোটামুটি স্পষ্ট করেই তো চিহ্নিত করেই বলে দিয়েছে কী ধরনের লঙ্ঘন হয়েছে, কারা জড়িত ছিল, এটার আওতায় পড়বে কি না আরেকটু ফার্দার ইনভেস্টিগেশন করে আইনের কিছু ব্যাখ্যারও ব্যাপার আছে এখানে। তারপরে সো এটা একটা বড় ধরনের ভূমিকা রাখবে, বিশেষ করে এটা ইউএনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। সো আন্তর্জাতিকভাবেও কিন্তু এটার একটা গ্রহণযোগ্যতা, অন্য ধরনের একটা গ্রহণযোগ্যতা। সো বড় ধরনের ভূমিকা রাখবে। আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, কারণ আপনি আমাকেও প্রশ্ন করেছিলেন, সারাফ ভাইকেও প্রশ্ন করেছিলেন যে কি করা যেতে পারে যাতে করে আয়নাঘর বা এরকম ঢালাওভাবে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম আয়নাঘরের মতো ইন্টারোগেশন সেল বা সিক্রেট সেল এটা কেন তাদের দরকার হয়েছে? তাদের দরকার হয়েছে স্বৈরতন্ত্রকে বজিয়ে রাখার জন্য এসেনশিয়ালি, কারণ ভিন্ন মতকে দমন করার জন্য, রাজনৈতিক বিরোধিতাকে দমন করার জন্য। এবং আমরা দেখেছি যে রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান ছিল প্রত্যেকটাকে কিন্তু দলীয়করণ করা হয়েছে এবং সেই কারণে কোনো ইনভেস্টিগেশন ফেয়ার হয়নি, কেউ প্রশ্ন তোলেনি। বিচার বিভাগকে আনফর্চুনেটলি দলীয়করণ করা হয়েছে, সো সেখানেও কেউ ন্যায় বিচার পাচ্ছিল না। এবং এই সব কারণেই কিন্তু এরকম একটা আয়নাঘরের মতো জিনিস চলে এসেছে গত 15 বছর ধরে। অ্যান্ড সো প্রবলেমটাকে যদি আমরা সলভ করতে চাই সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাতে হবে, প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে, বলিষ্ঠ এবং পৃথককরণ করতে হবে নির্বাহী বিভাগ থেকে, যেটা গত 15 বছর ধরে হয়েছে। সো এটা তো একদিনের ব্যাপার না, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং গণতন্ত্র চর্চা করতে হবে। আমরা এখনও গণতন্ত্র ঠিকভাবে চর্চা করতে শিখিনি, যে যতই বলুক না কেন, যে সরকারই আসুক না কেন। অ্যান্ড বিশেষ করে গত 15 বছরে তো গণতন্ত্র বলতে কিছু ছিলই না। সো দ্যাট কুড বি একটু খুব মোটা দাগে বললাম, ব্রডলি বললাম যে এ ধরনের জিনিস প্রয়োজন কেন ছিল এবং কি সিচুয়েশন বা কী পরিস্থিতি হলে এ ধরনের জিনিস আর হবে না। সো দলীয়করণগুলো বন্ধ করতে হবে যাতে প্রত্যেকটা ইনস্টিটিউশন তাদের দায়িত্বটা পালন করতে পারে, তাহলেই কিন্তু এরকম জিনিস হবার কথা না। সোহরাব হাসান, আপনি দেখেছেন যে এই রিপোর্টে কিছু সাজেশন আছে, সুপারিশ করা হয়েছে, যেমন র্যাব ও এনটিএমসিকে বিলুপ্তির সুপারিশ করেছে। এই রিপোর্ট এবং তাদের যে সুপারিশ নিয়ে আপনার পর্যবেক্ষণ? না, এই যে র্যাবকে নিষিদ্ধ করার বা এটা বিলোপ করার সুপারিশ কিন্তু আমাদের সংস্কার কমিশন থেকেও এসেছে। সুতরাং র্যাব কেন? বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে, আইন শৃঙ্খলা রক্ষার জন্য তো পুলিশ যথেষ্ট। পুলিশ না পারে তার সংখ্যা বাড়া, যে জনবল বাড়ানো, তার কাঠামো, তার শক্তি বাড়ানো, কাঠামো বাড়ানো। আরেকটি বাহিনী করা হয়েছিল, এটি বিএনপি আমলে করা হয়েছিল, কিন্তু সেটি তখনও একটা পরিস্থিতি ছিল যে পুলিশ দিয়ে পারছিল না। সেটাও না পারার কারণ কিন্তু ওই দল, যেটি রাসনাপা বললেন। কিন্তু কথা হচ্ছে আমাদের এখানে কোনো সরকারি দল এবং সরকারের এই যে বিভাজন, পুরোপুরি যে এটি আলাদা সংস্থা প্রতিষ্ঠান, সেটি তারা মানতে চান না। তারা মানতে চান যে যারা ক্ষমতাসীন দল তারাই সরকার,
এই যে সরকার আর দল একাকার হয়ে যাওয়া এটা খুব বিপজ্জনক। দ্বিতীয় হচ্ছে যে সরকারকে নিয়ন্ত্রণ করে কারা বা তদারক করে কারা, খবরদারি করে কারা, বিচার বিভাগ এবং সংবিধান সভা মানে জাতীয় সংসদ। কিন্তু এই জাতীয় সংসদে হচ্ছে ক্ষমতাসীন দলের অনুগ্রহে চলে, দলের নির্দেশে চলে। যে বিষয়টা এসেছে যে সে কারণেই ক্ষমতাসীন মানে দলীয় প্রধান এবং দলীয় প্রধান একই ব্যক্তি সংসদ প্রধান হবেন কিনা, আবার একই ব্যক্তি যিনি সংসদ প্রধান তিনি প্রধানমন্ত্রী হবেন কিনা, এই যে ক্ষমতার যে একটা ভারসাম্য রক্ষা, এটা কাঠামোগত অনেকগুলো করেছে। কিন্তু মূল সংস্কারটা হওয়া উচিত রাজনৈতিক দলের। আমরা দেখি না, কিন্তু এখনও দলগুলো কিন্তু আগের মতোই চলছে। এখনও আমরা তো দেখি নাই যে বিভিন্ন দলের সম্মেলন হচ্ছে, সেখানে গণতন্ত্র চর্চা হচ্ছে কিনা, কারণ উপর থেকে নির্দেশিত হয়ে কিন্তু কমিটি হয়। এবং বেশ কয়েকটি জায়গায় বিএনপির কমিটিতে বিদ্রোহ হয়েছে এবং সংঘাতের ঘটনাও ঘটেছে। একটা হচ্ছে যে হ্যাঁ, বড় দল হলে বড় সমস্যা বেশি, কিন্তু সেটা সমাধান করতে হবে গণতান্ত্রিক উপায়ে। রাষ্ট্রকে যেমন গণতান্ত্রিকভাবে চলতে হবে, দলকেও চলতে হবে। আরেকটু হচ্ছে সামগ্রিকভাবে আমরা বিরোধী দলকে কিভাবে দেখি। এই যে বেশিরভাগই তো ভিন্ন মতের লোক, আয়নাঘর বলে বা জাতিসংঘ যে প্রতিবেদনে যেসব দেওয়া হয়েছে, ছাত্র গণ অভ্যুত্থান ধরে নিলাম এটা 36 দিনের ঘটনা, কিন্তু 15 বছর ধরে বা 53 বছর ধরে আর যদি বলি, যারা ক্ষমতাসীন তারাই তো মনে করছে বিরোধী দল হচ্ছে দেশের শত্রু। আপনি যখন দেশের শত্রু বানান তখন শত্রুর প্রতি যে আচরণ করা হয় সেভাবেই করা হয়েছে। যদিও আমরা রাষ্ট্রীয় পর্যায়ে সেটা দেখি না যে সীমান্তে গুলি করে মানুষ মারলে তার প্রতিবাদ করতে পারি না, কিন্তু আমরা গুলি করে মারতে পারি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে। এই সুপারিশ কিন্তু আরেকটি আছে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখনও ঘটছে। আশা করি যে পরবর্তী যারা সরকার আসবে তারা কি করবে সেটা তাদের জনগণের কাছে কি অঙ্গীকার। অন্তর্বর্তী সরকারের কিন্তু এটি খুবই সজাগ থাকা উচিত, কারণ এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে যে তার আমলে একটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে, একজন মানুষও না ভাবে যে আমি ন্যায় বিচার পাবো না।